প্রিয় সুধী, প্রবাস থেকে বলছি। অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হারুন। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন আহ, জনাব হাসান আমজাদ খান, সাবেক সরকারি কর্মকর্তা। আমার সাথে আছেন জনাব ফয়সাল চৌধুরী। আপনাদের দুইজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আশা করছি আপনারা ভালো আছেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রবাস থেকে বলছি, যারা দর্শক শ্রোতা আছেন তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। অনেক ধন্যবাদ কাজী হারুন ভাই এবং আমার সহ আলোচক শ্রদ্ধেয় শ্রদ্ধেয় ভাই এবং প্রবাস থেকে বলছি সকল শ্রোতা এবং দর্শকদেরকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের নামকরণ করেছি আমরা ট্রাম্পের শপথ এবং ডক্টর ইউনূস কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা যারা আহ, রাজনৈতিক কর্মকাণ্ডর সাম্প্রতিক বিষয়গুলো জানেন বাংলাদেশের, তারা অবশ্যই দেখেছেন যে বহু রকমের সমালোচনা রয়েছে যে ডক্টর ইউনূসকে আমেরিকা সাপোর্ট করছে না। কিন্তু আজকে শপথের দিনেই এমন একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা এবং নতুন গভর্নমেন্ট ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়েছে। সাপোর্ট দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন 47তম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে। তার পুরো বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব। আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে গিয়েছেন, তিনি আহ, 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 আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং বাংলাদেশের সার্বিক কর্মকাণ্ড নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সকল কর্মকাণ্ডকে আমেরিকা পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করেছে এবং ভবিষ্যতেও সাপোর্ট করবে। সেই নিয়ে আলোচনা আসলে আমি একটু জনাব হাসান আমজাদ খান আপনার কাছে যাব। আমাদের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন আজকে। আপনি যদি আপনার দৃষ্টি থেকে আজকের শপথ সম্পর্কে কিছু বলেন, কি হতে যাচ্ছে আসলে। থ্যাংক ইউ, আপনাকে আবারও ধন্যবাদ এবং আপনার দর্শকদের সালাম জানিয়ে শুরু করছি। হ্যাঁ, 47th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস মিস্টার ডোনাল্ড ট্রাম্প আজকে শপথ নিয়েছেন। স্বভাবসুলভভাবেই তিনি তার দীর্ঘ বক্তৃতায় কি করতে চান এবং কিভাবে করবেন, আজ কি কি করবেন, কতগুলো এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হচ্ছে, সেগুলো সম্পর্কে উনি বিস্তারিত বলেছেন। এর আগের বার, এটা তো তার দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদ গ্রহণ করা। আগের বারে যেভাবে উনি বলেছিলেন তার থেকে অল্প কিছু পার্থক্য করে উনি পুরো বক্তৃতা দিয়েছেন। আমরা যেটা দেখতে পেরেছি যে উনি স্বীকার করেছেন যে আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার কিছু বিশ্বাসযোগ্যতা নিয়ে উনি সন্দেহ পোষণ করেছেন, সেটাকে উনি উন্নত করবেন বলে উনি বলেছেন। আর আমি যেহেতু বাংলাদেশি, সেইভাবে ওনাকে অবশ্যই প্রেসিডেন্ট পদ গ্রহণ করার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য শুভকামনা জানাতে হয় আমাকে। আর যে বিষয়গুলো আমার দৃষ্টিতে এসেছে, যে উনি সাউথ এশিয়া সম্পর্কে কি বললেন, সেই বক্তব্যগুলো শুনতে আমি প্রস্তুত ছিলাম যে আমাদের বাংলাদেশকে কোনো কিছু নিয়ে ইম্প্যাক্ট করে কিনা। তো দক্ষিণ এশিয়ার চায়নাকে ছাড়া অন্য কোনো বিশেষ কোনো শব্দ আমি উচ্চারণ করতে দেখিনি। শুধু যে সবগুলো কথা বলতে হয় যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব বা গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয়ে সারা বিশ্বে উনি কাজ করবেন, সেই দিক থেকে বলতে হয় যে নিশ্চয়ই তিনি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ইত্যাদি বিষয় নিয়ে উনি ভাববেন। তবে উনি চায়নার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখবেন বলে সেটা বোঝা যাচ্ছে। রাশিয়ানের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন গত বছরের মতো, সেটাও বোঝা যায়। আমাদের স্পষ্টত আপনি একটু আগে যা বললেন যে বাংলাদেশে নিযুক্ত চার্জ d'affaires মিস জ্যাকবসন, যিনি প্রকৃতপক্ষে একজন স্পেশালিস্ট ওয়ার্কিং ইন চায়না, উনি রিটায়ার্ড ডিপ্লোম্যাট। তিনি যেহেতু বাংলাদেশে কাজ করতে গেছেন এবং
আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি দেখা করেছেন একই দিনে, যেদিন মিস্টার ট্রাম্প এখানে শপথ নিচ্ছেন, এবং আমেরিকার পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার কথা স্পষ্টভাবে উনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। তো আমরা এখন সামনের দিকে আমাদের অনেকগুলো কাজ, অনেকগুলো প্রতিশ্রুতি, প্রত্যাশা, স্বপ্ন আমাদের বাংলাদেশিদের মধ্যে, গণতন্ত্র উত্তরণ, আমাদের মানবাধিকারকে পুনঃস্থাপন, আমাদের বাণিজ্যিক ব্যবস্থাকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে যেসব অসুবিধা আছে সেগুলো যেন দূর করা যায়, বিশেষত আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের বিজনেস, অন্যান্য যেগুলো রপ্তানিমুখী বিষয় আছে সেখানে যেন সুযোগ সুবিধাগুলো কার্টেল কিছু না হয়, এগুলো আমাদের দৃষ্টি থাকবে। আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূসকে নিয়ে যতই ইন্ডিয়া বা আমাদের বাংলাদেশের মধ্যে কিছু অংশ মানুষ একটা ভীতি সঞ্চার করতে চেষ্টা করুক না কেন, আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূসের শুধু আমেরিকা না, সারা বিশ্বজুড়ে যে জনপ্রিয়তা রয়েছে, যে মানে শুধু রাষ্ট্র সরকার প্রধান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে ওনার যে জনপ্রিয়তা রয়েছে, সেখান থেকে উনি যে কোনো দ্রবিসন্ধিকে উনি উতরে যেতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করি। তাহলে আপনি কি মনে করেন যে এই যে ডক্টর ইউনূস অথবা এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে যেমন প্রপাগান্ডা চলছিল আসলে গত কয়েক মাস যাবত, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আসলে ডক্টর ইউনূসের কপালে শনি আছে, বা এই ধরনের বহু রকমের প্রপাগান্ডা, তো আজকে ডক্টর ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের একই দিনে যখন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এবং পূর্ণাঙ্গ সম্মতি জানালেন বাংলাদেশের পাশে থাকার, সেই ক্ষেত্রে কি আসলে এইসব প্রপাগান্ডাগুলো কিছুটা হলেও স্তীমিত হবে? আমি অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করলাম যে পতিত ডাকাত দলটি তারা পালিয়ে অন্যত্র বসে আছে গিয়ে, এবং তাদের যারা শাগরেদরা এ দেশের মধ্যে আছে তারা এই কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন যে ডোনাল্ড ট্রাম্প এসে ইউনূসের সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে নিশ্চয়ই কোনো দুর্ব্যবহার করবেন। এটা তারা এক ধরনের, আমি বলি, তাদের রাজনৈতিক চেতনার বা দেশপ্রেমহীনতা, রাজনৈতিক চেতনার দৈন্যতা এবং দেশপ্রেমহীনতা। আমি পাশাপাশি এও বলবো, যারা এখন এই বাংলাদেশের মধ্যে নির্বাচনে যেতে চাচ্ছে এখনই, তাদের কেউ কেউ একথা উচ্চারণ করেছেন স্পষ্টত যে ইন্ডিয়া এবং ইন্ডিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলছে ইলেকশনের কথা, সুতরাং আমাদের ইলেকশনে যেতে হবে উইদাউট এনি আপনার সংস্কার। তো এই ধরনের পরশ্রী কাতরতা অথবা অন্যের বিদেশি শক্তিকে নিজের দেশের মধ্যে টেনে আনার যে প্রবণতা, এটি এই বড় ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো যারা বারবার ক্ষমতায় গিয়েছে তাদের মধ্যে আমি স্পষ্টত দেখতে পাচ্ছি। এটি দেশপ্রেমহীনতা, এটি দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমি আশা করব যে তারা এগুলো থেকে নিজেদেরকে নিবৃত রাখবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার চমৎকার বক্তব্য অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষের যারা চিন্তায় আছেন তাদের অনেক কাজে আসবে বলে আমি মনে করছি। আমি যাব একটু জনাব ফয়সাল চৌধুরী আপনার কাছে। আপনি কি মনে করছেন ট্রাম্পের শপথ গ্রহণের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি কোনো পরিবর্তন আসবে, নাকি যেভাবে চলছে সেভাবেই থাকবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার পূর্ববর্তী বক্তাকে। উনি খুব চমৎকারভাবে আন্তদেশীয় ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে খুব চমৎকারভাবে চিত্রায়িত করেছেন, এবং যুক্তিযুক্তভাবেই। আমাদের এইসব চিন্তা ভাবনা ধরেন, ট্রাম্প, আমরা শুনেছি এটা, হ্যাঁ, আমরা অনলাইনে দেখেছি, বা পতিত যেই দল তারা পালিয়ে গিয়েছে, তাদের সমর্থকেরা এই প্রপাগান্ডাটা এক সময় ছড়াতে চেয়েছিল, আহ, যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসবেন, তখন হয়তোবা তারা কোনো না কোনো সুবিধা পাবেন। আসলে আদৌ সেরকম হবে না। আজকে এই প্রসঙ্গে আমি যদি ডোনাল্ড ট্রাম্পের আজকের যেই ইনগ্রাল অ্যাড্রেসটাকে আমি একটু কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আমি দেখতে চেষ্টা করি, তাহলে খুব পরিষ্কারভাবে বুঝে আসবে যে আসলে আমাদের দেশের জন্য কি আছে, কোন মেসেজটা আছে এখানে। ডোনাল্ড ট্রাম্প যখন 2020 সালের সেই জানুয়ারি 6-এর ঘটনার পরে
আমেরিকার অনেক মানুষই, পৃথিবীর অনেক বুদ্ধই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক মৃত্যু হয়ে যাবে। আসলে সেটা না। ডোনাল্ড ট্রাম্প কামব্যাক করেছেন এবং এটাকে রিমার্কেবল কামব্যাক আমি বলবো। যেভাবে উনি মিলিয়নস অফ ভোটের ব্যবধানে আহ, একজন ডেমোক্রেটিকের ডেমোক্রেট ডেমোক্রেটের একজন জনপ্রিয় প্রার্থীকে যুক্তরাষ্ট্রে সিটি, অনেক বছর পরে এত হ্যাঁ বেশি অনেক বছর পরে, ভোটের ব্যবধানে জি প্রেসিডেন্ট জি জি নির্বাচিত। জি। তো ডোনাল্ড ট্রাম্প আসলে গতানুগতিক টিপিক্যাল রাজনীতিবিদ না। যেই রাজনীতিগুলো আমরা সাধারণত রাজনীতিবিদদের মধ্যে দেখি, উনি কিন্তু সেই রকম রাজনীতিবিদ না। হয়তোবা সেই কারণেই ওনার কথাবার্তাগুলো জনগণের কাছাকাছি খুব খুব সহজেই পৌঁছে যায়। আমরা হিলারি ক্লিন্টনের সাথে উনার যখন ইলেকশন ছিল, উনার ইলেকশন ক্যাম্পেইন গুলো দেখেছি, পুরো মিডিয়া, পুরো সার্ভে সবগুলোকে মিথ্যে প্রমাণিত করে দিয়ে উনি নির্বাচিত হয়েছেন। এখন আবার উনি নির্বাচিত হয়েছেন। তো আজকেই যখন উনি ইনগ্রাল স্পিচ গুলা দিচ্ছিলেন, উনার সেই স্বাভাবিক স্বভাবজাত ভঙ্গিতেই উনি কথাগুলো বলেছেন। উনি খুব এক্সট্রিমলি ন্যাশনালিস্ট। উনার মূল এজেন্ডাই হচ্ছে আমেরিকা ফার্স্ট। যে কারণে উনি শুরুই করেছেন এই বলে যে দ্য গোল্ডেন এজ অফ আমেরিকা বিগিনস রাইট নাও। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমেরিকাকে উনি সবকিছুতে, আমেরিকার নীতি, আমেরিকার বৈদেশিক নীতি, আভ্যন্তরীণ নীতি, বাণিজ্য নীতি, সবকিছুতেই উনি আমেরিকাকে উনি প্রাধান্য দিবেন। এটা হচ্ছে উনার মূল মূল কথা। এবং আমেরিকার মানুষজন দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে তারা নিজেদেরকে ডিপ্রাইভ মনে করছিল। আমেরিকার মানুষ মনে করছিল, এজ একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে আমিও এইটা ফিল করি, যে আমেরিকা বহির্বিশ্বে ট্রিলিয়নস অফ ডলার্স দেয়, কিন্তু নিজের দেশের জনগণের দিকে সেরকম খেয়াল করে না। নিজের দেশের জনগণ কষ্টের মধ্যে আছে, ইনফ্লেশনের মধ্যে আছে। এই জিনিসগুলা ক্যাচ করেছে মানুষের মনে। যে কারণে আজকে উনি সুন্দরভাবে এই জিনিসটা অ্যাড্রেস করেছেন। তারপরে উনি আরেকটা বিষয় নিয়ে খুব চমৎকারভাবে বলেছেন। এটা হচ্ছে যে উনি জাস্টিস ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অর্গানগুলাকে উনি ভিন্ন মত দমনের ক্ষেত্রে উনি উইপেনাইজ করবেন না। চমৎকার কথা, চমৎকার কথা। এইটা আপনার রিপাবলিকান বলেন কিংবা ডেমোক্রেট বলেন, দুই পক্ষই এই উইপেনাইজেশনের জন্য দায়ী, এককভাবে কেউ না। বাট উনি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই কথাটা উনি বলেছেন। আরেকটি কথা যদিও এর বলেছেন তিনি যে ন্যায় বিচারের পাল্লা আজকে থেকে সঠিকভাবে বিচার করা এক্স্যাক্টলি শুরু করবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি উনি এই কথাটা বলেছেন। তো এইসব কথা কিন্তু সাধারণ মানুষ কেচ করেছে। সাধারণ মানুষ এইসব কথা, নর্মালি একজন পলিটিক্যাল অত ওপেনলি এইসব কথাবার্তা বলেন না। এই জিনিসগুলো আমার, এই কথাটা উনার আগের স্পিচের চেয়ে এটাকে ডিফারেন্ট মনে হয়েছে আমার। যদিও পুরো স্পিচটাই মোটামুটি ফার্স্ট ইনোগ্রাল স্পিচের সাথে মিলে যায়, কিন্তু এইটা একটু ভিন্ন ছিল। তারপরে উনি আমেরিকান গভর্নমেন্টের ক্রাইসিস ট্রাস্ট নিয়ে কথা বলেছেন। ক্রাইসিস লোকজন আহ, কিভাবে পলিটিশিয়ানরা, গভর্নমেন্ট অর্গানগুলা কিভাবে মানুষেরকে সুরক্ষা দিতে পারে না, কিভাবে মানুষের নিডস গুলাকে ফুলফিল করতে পারে না, এই জিনিসটা উনি ওভারকাম করতে চেষ্টা করবেন উনি বলেছেন। উনার বক্তব্যের একটা বিশাল অংশ জুড়ে ছিল সাউদার্ন বর্ডার, মেক্সিকো, যেটা হচ্ছে মূল কি পয়েন্ট এইখানে। হ্যাঁ, উনি এই সবসময় ওনার পুরো ক্যাম্পেইন জুড়েই উনি কথাটা বলেছেন। ইভেন রিপাবলিকানদের এইটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্যান্ড, তারা স্ট্রিক্ট বর্ডার পলিসি চান। এবং উনি আজকে থেকে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আজকেই উনি একটা এক্সিকিউটিভ অর্ডার করেছেন, এইটা উনি বাস্তবায়ন করবেন। এবং বর্ডার অলরেডি জরুরি অবস্থাও ঘোষণা হয়েছে আজকে থেকে। জরুরি অবস্থা, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে। তো আরো বিভিন্ন পয়েন্টে আমি পরবর্তীতে আসব। মুদ্রা কথা, আপনার প্রশ্নের মধ্যে যদি আমি চলে আসি, আমাদের জন্য কি বার্তা আছে। আমাদের জন্য বার্তা, ওনার বক্তব্যের একদম শেষ অংশে উনি বলেছেন উনি একটা ইউনিটি, ওয়ার্ল্ডে আমেরিকার গ্রহণযোগ্যতাটা বাড়াবেন এবং ওয়ার্ল্ড ইউনিটির জন্য উনি কাজ করবেন। ওয়ার্ল্ড ইউনিটির জন্য উনি কাজ করবেন। আমেরিকার এই টার্মে ওনার বক্তব্য থেকে এবং ওনার নির্বাচনী ক্যাম্পেইন থেকে আমরা যদি রিলেট করতে চাই, তাহলে আমরা দেখব দুইটা জিনিস। একটা হচ্ছে যে স্ট্রিক্ট বর্ডার, আর একটা হচ্ছে চায়না। এই দুইটা ইস্যু এখন হচ্ছে যে, এন্ড থার্ড হচ্ছে যে উনি আবার বলছেন যে আমেরিকাকে উনি পুরো ওয়ার্ল্ডের কাছে রেসপেক্টেড করবেন। হোয়াট ডাজ দ্যাট মিন? রেসপেক্টেড মিনস হচ্ছে আমেরিকান এমন কোনো পলিসি নিবে না
যেই পলিসির কারণে বহির্বিশ্বে হাস্যরস কিংবা আহ, আহ, আমেরিকার ভ্যালু নিয়ে, আমেরিকার চিন্তা ভাবনা নিয়ে, আমেরিকার যে দীর্ঘদিন ধরে যে ভ্যালুটা তারা ক্যারি করে আসছে, এইটাতে প্রশ্ন করবে না। তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে, এবং সেই সাথে আজকে যে মিস জ্যাকবসন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সাথে দেখা করলেন, যে কথাবার্তাগুলো হলো, আমরা একটা মিল খুঁজে পাই। আমেরিকা তার ভ্যালুস গুলা থেকে, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, এই ভ্যালুস গুলো থেকে কখনোই সরে আসবে না। আজকে দেখেন কত চমৎকার তাদের ইনগ্রাল সেরেমনি, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। ইনগ্রাল সেরেমনিতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দিচ্ছিলেন, তখন সামনে সব এক্স প্রেসিডেন্টরা বসা, ইদার ডেমোক্রেট অর রিপাবলিকান, সবাই বসা। আমি এখানে জর্জ ডব্লিউ বুশকে দেখেছি, হিলারি ক্লিন্টনকে দেখেছি, ক্লিন্টনকে দেখেছি, সবাই ছিলেন ইনফ্যাক্ট। সবাই ছিল। এবং এটা তাদের দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এখন আমেরিকার মতো একটা এরকম ডেমোক্রেসির ভ্যালু ক্যারি করা দেশকে যদি কেউ বলে কোন একজন পতিত স্বৈরাচার, কোন একজন খুনিকে ফেভার করবে, তাহলে সে আহ বোকার স্বর্গেই বাস করছে বলে আমি মনে অনেক করি। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার বক্তব্য। আমি জনাব হাসান আমজাদ খান আপনার কাছে যাব। জনাব ফয়সাল চৌধুরী যেটা বললেন, এই যে বিউটি অফ ডেমোক্রেসি, এই যে বিউটি অফ ডেমোক্রেসির যে স্ট্রাকচার তিনি দেখালেন, এবং আমরা প্রেসিডেন্সিয়াল শপথে আজকে যেটা দেখলাম, পুরনো প্রেসিডেন্টরা এক লাইনে বসে আছে। আমি দেখেছি মিস্টার বাইডেন কিন্তু হাসছিলেন ট্রাম্পের কথা শুনে। ট্রাম্প যতবারই কথা বলছিলেন এবং যখন দর্শকরা তালি দিচ্ছিল, বাইডেনও কিন্তু তালি দিচ্ছিল। এই রকম একটা স্ট্রাকচার বাংলাদেশে দাঁড় করানোর চেষ্টা করছেন আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। কতটুকু ফলপ্রসূ হতে পারে এবং হলে সেই চিত্রটা কেমন দেখাবে? এটা তো খুবই একটা স্বপ্ন। এটা ঘটতে পারলে তো খুবই ভালো হবে, সেটাই হওয়া উচিত। কারণ আমরা অলরেডি 54 বছর অতিক্রম করেছি। সেটা কম সময় না একেবারে। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটি হওয়া দুরূহ। আমরা 5 তারিখে, অগস্টের 5 তারিখের যে রকম পরিস্থিতি দেখেছিলাম, এখন পরিপূর্ণতার উল্টো। ফলে তো 3টা গ্রুপের মধ্যে যে ধরনের দূরত্ব তৈরি হয়েছে, 3টা গ্রুপ বলতে ইনক্লুডিং আমি ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরও কিছু ভুলভ্রান্তি আছে, কথা কাজে সমন্বয়হীনতা রয়েছে। সেগুলোকে তারা, যারা এখন ইলেকশন চায়, তারা একটা পুঁজি করে ওনাকে, এই গভর্নমেন্টকে বিপদগ্রস্ত করে নানা ধরনের কথা বলছেন। আর একটা অংশ হলো স্টুডেন্ট, যারা এই 5 তারিখের ঘটনাটার মুখ্য ভূমিকা পালন করলো। তাদেরও কিছু আচরণ, তাদেরও কিছু পরিকল্পনা, কথা আহ, পুরো পরিস্থিতিটাকে মাঝে মাঝে বিপদগ্রস্ত করছে, দূরত্ব বাড়ছে। ঐক্যের ক্ষেত্রে সেটা ভালো ফল দিচ্ছে না। ফর এক্সাম্পল, এই যে জুলাই ঘোষণা দেওয়ার জন্য তারা যে উদ্যোগটা নিচ্ছিল, সেটি সর্বশেষ যেটা দেখা গেল, যে সর্বদলীয় যে মিটিংটা হবে সেখানে চরম বিশৃঙ্খলা। এটা ভালো প্রত্যাশা করা যায় না। যারা ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হবে, ভবিষ্যতে রাজনীতি করবে, তাদের আরো ধৈর্যশীল, সহনশীল, পরিকল্পিত, শালীনতার সঙ্গে এসব কাজ করা দরকার বলে জনগণ মনে করে বা প্রত্যাশা করে। অন্যদিকে যারা পোটেনশিয়ালি পরবর্তীতে ক্ষমতায় যেতে চাইছেন, তাদের ভেতরেও যে সব কথা, সেটা আমাকে খুবই দুশ্চিন্তিত করে ফেলে। ফর এক্সাম্পল, আমি দেখতে পাচ্ছি যে একজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, তিনি ওখানে বসে বলছেন যে তারা আশা করে বাংলাদেশে জুলাই আগস্টে ইলেকশন হওয়া উচিত। আমাদের যারা পোটেনশিয়ালি ক্ষমতায় যেতে চান, তারাও সেই একই সুরে বললেন ঠিক 1 সপ্তাহের মধ্যে যে বাংলাদেশে জুলাই আগস্টে ইলেকশন হওয়া উচিত। সো এটা আমাকে খুবই মানে বিভ্রান্ত করে, যে আমরা কি কিছুই শিখছি না? যে দলটাকে এত বছর ধরে আমরা গালিগালাজ করলাম যে তারা ভারতের সঙ্গে নতজানু থেকে দেশের সব স্বার্থ বিকিয়ে দিল, এবং তাদের দিকে তাকিয়ে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এ ধরনের প্রত্যাশা করছি। দেশে একটা সংস্কার প্রস্তাবনা এসেছে মাত্র, সেগুলো নিয়ে কোনো কথাবার্তা না বলে, কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা ইলেকশনের দিকে চলে যেতে চাই। সো এগুলো খুবই হতাশাজনক। যদিও আমি অনুরোধ করব, এতদিন যারা রাজনীতি করছেন, 2-3 বার ক্ষমতায় গিয়েছেন, তারা, নতুন যারা এসছেন, তারা অনেক আশার বাণী দেখিয়েছেন জনগণকে। তারা সবাই ডোনাল্ড ট্রাম্প যে এই ইনগ্রাল সেশনে যে বক্তৃতাতে দিলেন,
সেটা তারা একটু মন দিয়ে পড়বেন যে গণতান্ত্রিক ভাষা কি হতে হয়, গণতান্ত্রিক পদ্ধতিগুলো কিভাবে কাজ করে, সকলকে নিয়ে ইউনাইটেডলি সেটা তারা একটু শিখতে পারেন। আমি এটাই প্রত্যাশা রাখছি আর কি আমাদের বাংলাদেশের রাজনীতিকদের প্রতি। অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আসলে এই ক্ষেত্রে আমি আরেকটি কথা একটু বলতে চাই, সেটি হলো আমরা ঠিক বাংলাদেশে যেমন করে গণতান্ত্রিক পন্থা দেখতে চাই, ঠিক সেভাবে আমাদের বাংলাদেশিরা বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও সম্ভবত এই বক্তব্য দেখে কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায় সেটা শিখতে পারে। আমার মনে হয় বাংলাদেশের চাইতেও বিদেশে যে বাংলাদেশিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এত এত বেশি সংগঠন ব্যাঙের ছাতার মতো, প্রত্যেকে সভাপতি প্রত্যেকে সেক্রেটারি হওয়ার জন্য এগুলো বানায়। তারা বাংলাদেশকে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্তত এই ভাষণ দেখে, এই সিস্টেম দেখে কিছুটা হলেও অনুপ্রাণিত হতে পারে। জনাব ফয়সাল চৌধুরী, যেটি জনাব হাসান আমজাদ খান বলছিলেন যে আহ, এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রচেষ্টা, সেটা দেখে মানুষ অনুপ্রাণিত হতে পারে, আমাদের রাজনৈতিক দলগুলো অনুপ্রাণিত হতে পারে। সেই ক্ষেত্রে আপনার কি কোনো কিছু মন্তব্য আছে কিনা? আম, আসলে বাংলাদেশের, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে কথা বলছি এবং রিলেট করার চেষ্টা করছি ইউএস ডেমোক্রেসির সাথে, যুজন যুজন ফারাক, এটা আমরা সবাই স্বীকার করব। আমরা আপনি কি আমাকে একটা কথা বলবেন যে আমেরিকার 250 বছরের ইতিহাসে ঠিক এমনটাই হয়ে আসছে, এর ব্যত্যয় একবারও ঘটেনি? এই যে একটা কেমন একটা ব্যাপার, তাই না? জি আমরা জি কি এরকম আশা করতে পারি যে এই ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটা করে যাবে সংস্কার, এরপরে অন্তত এরকম 250 বছর বাংলাদেশ চলতে পারবে ওভাবে? এবং যদি চলতে পারে, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে পৃথিবীর সবচাইতে উন্নত একটি দেশে পরিণত হবে বলে আমার বিশ্বাস। আপনি কি মনে করেন? অবশ্যই। বাংলাদেশ এমন একটা দেশ, এত ইউনিটি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের প্রায় সব মানুষ বাংলা ভাষায় কথা বলে, সব মানুষ, 100% অলমোস্ট। বাংলাদেশের ধর্মীয় ইউনিটি চমৎকার। বাংলাদেশের মানুষের মধ্যে আপনি দেখবেন যে আহ, চেহারাগত পার্থক্য তেমন একটা নাই। হ্যাঁ, হাইট, ওয়েট, হ্যাঁ, দেখতে শুনতে সবাই একই রকম, মন মানসিকতাও একই রকম বাংলাদেশের মানুষের। এবং বাংলাদেশের আরেকটা চমৎকার জিনিস আপনি দেখবেন, বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা যেতে খুব বেশি সময় কিন্তু লাগে না। যোগাযোগ ব্যবস্থা বিগত আহ কয়েক দশকে চরম উন্নতি ঘটেছে। বাংলাদেশে এমন কোনো জায়গা আপনি পাবেন না যে জায়গায় বিদ্যুৎ নাই। বাংলাদেশে এমন কোনো জায়গা পাবেন না যে জায়গায় খবরের কাগজ যায় না। বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশকে 5 বছরের মধ্যে সিঙ্গাপুরের সমপর্যায়ের দেশ, হয়তো একটু অত্যুক্তি হয়ে যাচ্ছে আমার কথাটা, আমি আবেগ থেকেও কিছুটা বলছি, কিন্তু ওই পর্যায়ে নিয়ে যাওয়াটা সম্ভব যদি আমরা একটা ডেডিকেটেড সৎ রাষ্ট্র ব্যবস্থা আমরা পেয়ে যাই। রাষ্ট্র ব্যবস্থা বলতে আমি সরকার ব্যবস্থাকে মিন করছি। এখন দেখেন, আমাদের সামনে যে সুযোগটা আসছে এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে, এই সুযোগটা দ্বিতীয়বার বাংলাদেশের সামনে আর আসবে না। এটা একটা অনন্য সুযোগ। যেই ফেসিবাদটাকে তাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলো সংগ্রাম করে আসছে গত 16-17 বছর ধরে, তারা পারে নাই। বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, কঠোরতা ব্যবহার করে তার আন্দোলনে সফল হতে পারে নাই। তাদের বিরুদ্ধে ওইগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু এই জুলাই বিপ্লবে যখন একটা অরাজনৈতিক ছেলেপেলেরা, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেপেলেরা যখন শুরু করলো আন্দোলনটা, একটা ছোট্ট একটা বিষয় নিয়ে যখন আন্দোলনটা শুরু করলো, এই আন্দোলনটা বিস্ফোরণ ঘটলো। এবং এই আন্দোলনে আপনি দেখেন, কৃষকের ছেলে, কোটিপতির ছেলে, মাদ্রাসার ছেলে, রিক্সাওয়ালা, সিএনজি চালক, কে এসে জড়ো হয় নাই? সবাই এসে জড়ো হয়েছে। রাজনৈতিক কর্মী, তাদের কথা না বললে অবশ্যই এটা তাদেরকে ডিপ্রাইভ করা হবে, একটা বড় স্টেক তাদের ছিল, সবাই এসে জড়ো হচ্ছে। প্রবলেমটা হয়েছে কি, এই যে এত মানুষের আন্দোলন, এত মানুষের আন্দোলন, এটার কোনো আসলে কোনো আইডেন্টিটি ছিল না, কোনো ব্যানার ছিল না। যদিও আমরা বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আমরা সামনের কাতারে দেখি, কিন্তু আসলে তো এটা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না, এটা একটা জনবিস্ফোরণ হয়ে গিয়েছিল। এখন এই আন্দোলনের সাফল্যের ভাগিদার নিতে চায় সবাই, ভাগ নিতে চায় সবাই। মাংসের টুকরো একটা, কিন্তু ভাগ খেতে চায় অনেকেই। এখন এখন প্রশ্নটা হচ্ছে,
আমরা এই বিগত 17-18 বছরের বঞ্চনা, দুঃখ, দুর্দশার ইতিহাসটা যদি এত তাড়াতাড়ি 5 মাসে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। ভাই, আমার আলোচক যখন একটু আগে উনার হতাশা ব্যক্ত করছিলেন, আমরা কেউ হতাশ হতে চাই না, আমরা কথাগুলো বলছি কারণ আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটা হয়তো বা একটু লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমরা সতর্ক না হই। এই কারণে এই কথাগুলো বলা। এখন সব পক্ষকে একটা যৌক্তিক পর্যায়ে আসতে হবে, সংস্কারটা হতে হবে। এখন সংস্কার নিয়ে কথা বলতে হবে। নির্বাচনটা নির্বাচনটাও জরুরি। কেউ নির্বাচন হবে না বা নির্বাচন চায় না এই কথাটা কেউ বলছে না, কিন্তু নির্বাচন হওয়ার জন্য একটা যথোপযুক্ত নির্বাচন হওয়ার জন্য তো একটা প্লট দরকার। এই প্লটটা তৈরি করতে হলে কিছু সংস্কার করতেই হবে। এখন আলোচনা হওয়া উচিত সংস্কারটা কিভাবে হবে। সবার বুদ্ধিদীপ্ত আলোচনা, মন খুলে, দেশের প্রয়োজনে এই আলোচনাটা দরকার। এখন দেখেন, আমেরিকার আজকে থেকেও কয়েক এই মাসখানেক আগে, ইলেকশনের আগ পর্যন্ত আমেরিকার পরিস্থিতিটা কিরকম ছিল, ডেমোক্রেট এবং রিপাবলিকানরা মনে হচ্ছিল যে মানে যুদ্ধ অবস্থা, একজন আরেকজনকে তর্ক বিতর্ক করতেছে, ইয়ে করছে। যেই ইলেকশন শেষ, এভরিবডি ইজ কাম অন এ পয়েন্ট, মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইজ আওয়ার প্রেসিডেন্ট। There is no point about it. There is no talk about it. This is called a democratic value. আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করি না, আমরা পৃথিবীতে বাস করি। এবং এই পৃথিবীটা হচ্ছে সভ্য মানুষের জায়গা। আর সভ্যতাগুলো এমনি এমনি আসে না, সভ্যতাগুলো মানুষই তৈরি করে। এখন আমাদের মধ্যে এই সভ্যতার আলোটা কখন কবে জাগ্রত হবে, এই প্রশ্নটা আসলে আমরা করতেই পারি। অনেক আশা অনেক করি ধন্যবাদ। খুব অনেক তাড়াতাড়ি হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার করে বলেছেন, চমৎকার বিশ্লেষণ ছিল। আপনি যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই আমেরিকার মানুষগুলো সব ব্যবধান ভুলে ডোনাল্ড ট্রাম্পকেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। আমাদের বাংলাদেশে কি এ ধরনের কোনো সুযোগ আসলেই আসবে? হাসান আমজাদ সাহেব, আপনি একটু বলবেন প্লিজ। জি, আমি আশাবাদী, কারণ আমি সবসময় দেখেছি সব সমাজে, সব দেশে, সে বলশেবিক থেকে, ফরাসি থেকে, বা পার্সিয়ান জাগরণ যেটা ছিল বা বিপ্লব বলেন, সেখানে তরুণদের ভূমিকা ছিল সবসময় মুখ্য। বাংলাদেশে আমরা যতই বলি না কেন, 71-এ তরুণদের ভূমিকা ছিল মুখ্য, ইভেন 69-এ তরুণদের ভূমিকা ছিল মুখ্য, 90s-এ যখন আমরা স্বৈরাচারকে পদানত করি তখন সেটাও তরুণদের ভূমিকা ছিল। এবার গত 16-17 বছরে অনেক রাজনৈতিক দলের তরুণ কর্মীরাই প্রাণ দিয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। এবার 24-এর জুলাই আগস্টে যে ঘটনা ঘটলো অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু এই তরুণদের যে দেশপ্রেম, যে একাগ্রতা, যে ভাষা, যে ইতিহাসের মূল্যায়ন আমরা লক্ষ্য করেছি, সেটিতে আমি আশাবাদী যে তারা এই পুরাতন সনাতনী রাজনৈতিক চেতনা থেকে বাইরে এসে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, ধৈর্য ধরে, যুক্তি দিয়ে, দেশপ্রেমিকতার সাথে। যে বৈষম্য বিরোধের কথা তারা বলেছে, বৈষম্যহীন সমাজ গড়ার জন্যে, সেদিকে তারা এগিয়ে যাবে। এবং এই সনাতনী রাজনীতিকদের উপেক্ষা করে না, বরং তাদের যে ভুলভ্রান্তি আছে সেগুলোকে কাটিয়ে উঠে নতুন প্রোগ্রাম নিয়ে নতুন কথা বলতে হবে জনগণকে। তোমরা সেই মানুষদের দ্বারে দ্বারে চলে যাও, তোমরা বৈষম্যহীনতার কথা বলো, তোমরা সত্যের কথা বলো, তোমরা চাঁদাবাজি বন্ধের কথা বলো, তোমরা দুর্নীতি বন্ধের কথা বলো। এভাবে মানুষের কাছে এগিয়ে যাও। তোমরা কিভাবে ভারতের সঙ্গে বাংলাদেশকে শক্তিশালী করে গড়ে তুলবে, নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কি করতে চাও, সেগুলো জনগণকে বলো। অনেক অনেক তোমরা ধন্যবাদ আপনাকে। আপনার এই কথার সাথে আমি একটু যোগ করতে চাই। আহ, সেটি হলো আহ, আমেরিকা তাদের নিজেদের পরামর্শে চলে, নিজেদের ভিতরে যুক্তি পরামর্শ করে আমেরিকা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়। বাংলাদেশ যদি এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়ার যে একটা পরিকল্পনা নিয়েছিল, সেটা যদি আসলে ফলপ্রসূ হতো, বাংলাদেশ ঠিকই 250 বছর পর্যন্ত এভাবেই গণতান্ত্রিক চর্চা করে যেতে বলে আমি মনে করি যেতে পারতো। এখানে আমি একটু 1 মিনিট বলে নিই যে আমরা লক্ষ্য করলাম না যে এই যে সংস্কার প্রস্তাবগুলো করা হলো,
এখানে ইন্টারন্যাশনাল রিলেশনসের জন্য বা আমাদের ফরেন পলিসি কি হবে, এটা নিয়ে কোনো সংস্কার আলোচনা হয়নি। ভীষণ জরুরি ছিল এটা করা। বিশ্বের যে পরিবর্তনগুলো হয়েছে গত 25-30 বছরে, সেখানে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের বিজনেস, বাংলাদেশের টেকনোলজি, বাংলাদেশের হিউম্যান রিসোর্সেস নিয়ে, এবং সর্বোপরি আমাদের যে সভরেনিটি আছে, আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে যে এখন এই চিটাগং, তারপরে আমাদের ওই ইন্ডিয়ান বর্ডারে যে সবগুলো ঘটনা ঘটছে, এগুলো নিয়ে স্পষ্টত ঐক্যবদ্ধ ডিসিশন নেওয়ার সময় এসেছে আমাদের। না হলে আমরা আবারও বিপদে পড়ব, অন্যেরা আমাদেরকে নিয়ে খেলবে, তখন আমরা আবার বিপদগ্রস্ত হব। মানে আমরা যখন নিজেরা, বাংলাদেশের জনগণ যখন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে না, তৃতীয় ব্যক্তির কথা যখন শুনবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না। সেজন্য আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য অর্জন করতে হবে। তৃতীয় ব্যক্তির সহায়তা যখনই কামনা করা হবে, নিজে ক্ষমতায় যাওয়ার জন্য তৃতীয় ব্যক্তির সহায়তা নেওয়ার জি, চেষ্টা ফর সেদিন এক্সাম্পল এই যে গত সরকারের কথাটা আমরা বলি, যে ওরা যখন থাকে তখন ইন্ডিয়ার সঙ্গে এক ধরনের সম্পর্ক হয়, আবার অন্য দল যখন আসে তখন অন্য সম্পর্ক হয়। কেন আমরা এটা করতে পারি না যে আমাদের যেই ক্ষমতায় আসুক না কেন, ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটাই নীতি হবে? জি, এইভাবে ফরেন পলিসি আমাদেরকে ডেভেলপ করতে হবে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমাদের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিস্টার ট্রাম্প বলেছেন যে আমাদের আল্লাহ একজন, ঈশ্বর একজন, আমরা পুরো আমেরিকানরা একজন মানুষ, পুরো আমেরিকার সব পরিবার আমরা একটা পরিবার। এই যে দেশপ্রেম, এই যে বারবার করে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি আমেরিকার জন্য আমেরিকাকে আবার নতুন করে সাজানোর জন্য আমি এসেছি। আবার তিনি উল্লেখ করেছেন যে সবশেষে গিয়ে যে আমাকে পেনসিলভেনিয়ার নির্বাচনী জনসভায় গুলি করা হয়েছিল, সেটি আমার হুম, কান হুম, ফুটো করে দিয়েছে হুম, এবং হুম, আমি হয়তো মরে যেতে পারতাম, কিন্তু হুম, আল্লাহ বা ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন আমেরিকার হাল ধরার জন্য আবার। হুম। এই যে একটা তার যে একটা চিন্তা বিশ্বাস। চেতনা, হুম, তার যে উচ্ছ্বাস হুম। আমেরিকাকে নতুন করে সাজানোর জন্য, এই যে আমার কাছে মনে হয়েছে তার পুরো বক্তব্য শুনে যে আমেরিকাকে তিনি সকল প্রকার যুদ্ধবিগ্রহ পুরো আমেরিকাতে বন্ধ করবেন তিনি, এবং বন্ধ করার মাধ্যমেই তিনি আমেরিকাকে বড় করবেন। যুদ্ধ করার চাইতে যুদ্ধ না করে যদি নেতৃত্ব নেওয়া যায় তাহলে ক্ষতি কি? আমরা এর আগের পর্বেও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন তিনি কিন্তু সব যুদ্ধ বন্ধ করেছিলেন এবং বাইডেনের আমলে সেই যুদ্ধ আবার সম্প্রসারিত হয়েছিল। আমরা এখন আশা করছি যে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুদ্ধ আবার বন্ধ হবে এবং যুদ্ধ বন্ধ হলেই আমেরিকার নেতৃত্বটা আসলে মজবুত হবে, সেটা আমি মনে করি এবং ডোনাল্ড ট্রাম্প মনে করে, সম্ভবত আপনারাও মনে করেন। হাসান আমজাদ সাহেব, আপনি যদি আরেকটু বলেন যে আসলে এই যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, সেই বক্তব্য দেওয়ার মতো এই ধরনের মেক বাংলাদেশ গ্রেট এগেইন, এই ধরনের বক্তব্য দেওয়ার মতো কোনো মানুষ কি বাংলাদেশে জন্মগ্রহণ করবে? সে তো আমাদের ডক্টর ইউনূস একেবারে প্রথম দিনই তার বক্তৃতা সেটা বলেছেন, যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, আমরা এক পরিবার হতে চাই। এর থেকে বড় ভিশন আর হতে পারে না। আমরা সবকিছু ভুলে যাই, আমরা যা করেছি গত 50 বছরে আমরা ভুলে যাই, আমরা অনেক কিছু ভুল করেছি, কিন্তু আমাদের এখন নতুন করে গড়ার সম্ভাবনা সামনে এসেছে। এর থেকে বড় সুযোগ আর হয় না। এবার যদি এই রকম সুযোগ আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা জানি না যে আমরা মিজোরাম হব কিনা, আমরা ওই কাশ্মীরের মতো দুর্দিনে পড়বো কিনা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার বক্তব্য। আশা করছি আমাদের প্রিয় দর্শকরা এই বক্তব্য শুনে অবশ্যই অনুপ্রাণিত হবেন। আমি জনাব ফয়সাল চৌধুরী আপনাকে 30 সেকেন্ড সময় দিতে চাই। আপনার যদি এই বক্তব্যের, ডোনাল্ড ট্রাম্পের পুরো বক্তব্যের ব্যাপারে আপনার যদি কিছু বলা থাকে, আমাদের সময় আছে আর 2 মিনিট। আমার আজকে মনে পড়ছিল ডব্লিউ বুশের একটা ভাষণের কথা। 9/11-এর পরে উনি ভাষণ দিয়েছিলেন, ইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য এনিমিজ। আমেরিকানরা এই বাক্যটা শুনে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে আবার বাংলাদেশে যখন ওই যে 2013 বা 14 নির্বাচনের সময় যখন সুজাতা সিং এসে এরশাদকে সিএমএইচে নিয়ে কি নাটক টাটক করলো, আমি দুইটা চিত্র মাঝে মধ্যে ভাবার চেষ্টা করি। হ্যাঁ, তারপরে এখনকার সময়টা আবার দেখি। আমি আশাবাদী, আমাদের উন্নতি অনেক হয়েছে, আসলেই অনেক উন্নতি হয়েছে। এখন আমরা চুপ চুপ চোখে চোখ রেখে কথা বলতে পারি, এবং আশা, ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম বলেছেন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, আমাদের নতুন বাংলাদেশ হবে
ইনশাল্লাহ আমরা আশা রাখতেই চাই। আশা করি আমাদের রাজনীতিবিদ অনেক এবং সকল অনেক স্টেক অনেক হোল্ডারদের অনেক শুভবুদ্ধি অনেক হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বক্তা জনাব হাসান আমজাদ খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব ফয়সল চৌধুরী, আপনাকেও অত্যন্ত চমৎকার এবং চমকপ্রদ বক্তব্যের জন্য। আমরা শেষ করতে চাই এটা দিয়ে যে বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূত আহ, আহ, জ্যাকবসন, তিনি বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করার কথা আশ্বস্ত করেছেন এবং ভবিষ্যতেও এই সরকার যত রকমের সিদ্ধান্ত নিবে সেই ব্যাপারেও তিনি আশ্বস্ত করেছেন। এবং তিনি আশ্বস্ত করেছেন মিয়ানমারের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সমস্যা, মিয়ানমারের যে যুদ্ধবিগ্রহ চলছে সেগুলো নিয়ে বাংলাদেশের কিভাবে সমস্যার সমাধান করা যায় সেইগুলো নিয়ে আমরা আশা করছি যে মিয়ানমারের সাথে যেসব সমস্যাগুলো এই মুহূর্তে চলছে সেগুলোরও সমাধান হবে। মিয়ানমারের যেসব মানুষ, আমাদের বাংলাদেশে প্রায় 15 লাখ মানুষ আছে, তারা প্রত্যাবর্তন করবে মিয়ানমারে, সেটুকুও আমরা আশা করি। এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত যেমন থাকবে, তেমনি দিনে দিনে আরো বেশি বাড়বে, সেটা আমরা মনে করি। আমরা মনে করি, আমাদের আজকের আলোচনা থেকে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূসের আমন্ত্রণে, যেটি জনাব হাসান আমজাদ সাহেব একটু আগেও বললেন, যে ডক্টর ইউনূসের আমন্ত্রণে একটি পরিবার হওয়ার চেষ্টা করবে। আমাদের বাংলাদেশের মানুষের যে কান কথা শোনার অভ্যেস আছে, সেই অভ্যাসটা দূরীকরণ করে এক নেতা, এক দেশ এবং একটি পরিবার, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এই কথাটা বলে প্রত্যেককে সম্মান করিয়ে এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ সমৃদ্ধশালী হোক, এবং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি হিসাবে বিশ্বের বুকে একটি চির উন্নত দেশ হিসাবে জাগ্রত হোক, সেই প্রত্যাশা রাখছি। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মূল্যবান সময় দেওয়ার জন্য।